আমেরিকার বিরুদ্ধে এবার বাণিজ্য চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ করেছে চায়না। সোমবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় অভিযোগ তোলে সাম্প্রতিক অস্থায়ী চুক্তি থেকে সরে গেছে ওয়াশিংটন। এর আগে বেইজিংয়ের বিরুদ্ধে বাণিজ্য চুক্তি লঙ্ঘনে ক্ষোভ জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বাণিজ্য যুদ্ধ নিরসনে চলতি সপ্তাহেই চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প। সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। ওদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন বাণিজ্যে আমেরিকার চেয়ে সুবিধাজনক অবস্থায় আছে চায়না। প্রথম মেয়াদে চায়নার সঙ্গে বাণিজ্য যুদ্ধে বিশ্বজুড়েই আলোড়ন তৈরি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা পেয়ে পাল্টাপাল্টি শুল্ক আরোপে সেই যুদ্ধ নিজ উদ্যোগেই বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন তিনি। তবে যতটা আগ্রাসী মনোভাব নিয়ে শুরু করেছিলেন তা থেকে বাধ্য হয়ে পিছু হটতে হয়েছে ট্রাম্পকে। এমনকি গত 12 মে চায়নার সঙ্গে একটি অস্থায়ী বাণিজ্য চুক্তিও করেছেন। গত শুক্রবার প্রেসিডেন্ট জানালেন দেশটির দুরবস্থা দেখে তিনি সহায়তার মনোভাব নিয়ে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই চুক্তিও মেনে চলছে না বেইজিং। ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছে দেশটি, বলছে এসব কথা সম্পূর্ণ অযৌক্তিক। প্রকৃতপক্ষে আমেরিকাই চুক্তি লঙ্ঘন করে চায়নার স্বার্থ বিনষ্ট করছে। সোমবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় অভিযোগ তোলে সাম্প্রতিক অস্থায়ী চুক্তি থেকে সরে গেছে ওয়াশিংটন। সেক্ষেত্রে কঠোর অবস্থানে যাওয়ার হুমকিও দিয়েছে চায়না। এদিকে বাণিজ্য যুদ্ধ নিরসনে চলতি সপ্তাহে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আলোচনা করবেন ট্রাম্প। সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। এর আগে ট্রাম্পও জানিয়েছিলেন তিনি শির সাথে সরাসরি ফোনে কথা বলে চুক্তি ভঙ্গের বিষয়টি তুলে ধরবেন। ওদিকে অর্থনৈতিক বিশ্লেষক বলছেন বাণিজ্যে আমেরিকার চেয়ে সুবিধাজনক অবস্থায় আছে চায়না। সেমিকন্ডাক্টর এবং ইথেন ছাড়া মাংস, সয়াবিন এবং তেল ক্রয়ের ক্ষেত্রে এরই মধ্যে বিকল্প খুঁজে নিয়েছে দেশটি। তাছাড়া শীর্ষ দুই অর্থনীতির আলোচনার ফলাফল অন্য দেশগুলোর সাথে বাণিজ্য চুক্তিতে প্রভাব ফেলবে বলেও মনে করছেন তারা। এমনকি গত সপ্তাহে ফক্স নিউজে জেপি মর্গান সিইও জেমি ডায়মন্ড সতর্ক করেছেন আমেরিকাকে তোয়াক্কা করে না চায়না, তাই নিজেদের সক্ষমতা নিয়েই ট্রাম্পের ভাবা উচিত। অ্যালুমিনিয়াম এবং স্টিল আমদানিতে ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে অসন্তোষ দেখা দিয়েছে ফ্রি ট্রেড জোন বা এফটিজিতে। এই অবস্থায় ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আশা করছেন ট্রাম্প শি ফোনালাপে সব সংকটের সমাধান হবে, যদিও এই সংকটের পেছনে বেইজিংকেই দায়ী করছেন তিনি। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের শুল্ক নীতিতে বিরক্ত খোদ ইলন মাস্কও। তিনি প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে এ নিয়ে হতাশা জানিয়েছেন, কারণ এতে করে বড় বড় ব্যবসায়ী সেই সাথে দেশের সাধারণ মানুষ নানাভাবে ভুক্তভোগী হবেন। তবে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক বরাবরই বলে আসছেন আদালত প্রতিবন্ধকতা তৈরি করুক আর যে বা যারাই যত সমালোচনা করুন না কেন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি অব্যাহত থাকবে। ম্যাসাচুসেটস স্টেটে আইসের সাঁড়াশি অভিযানে প্রায় 1500 অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির অ্যাক্টিং ডিরেক্টর টড লায়ন্স এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান অভিবাসীদের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর অপরাধীদের শনাক্ত করে বিতরণ করতে চান তারা। এদিকে অভিযানের সমালোচনা করে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল দাবি করেছেন অভিযানের নামে আইস নিরপরাধ অভিবাসীদের হয়রানি করছে। অবৈধ অভিবাসীদের আটকে দেশের বিভিন্ন স্টেটে চলছে আইসের সাঁড়াশি অভিযান। ম্যাসাচুসেটসের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 1500 অভিবাসীকে আটক করা হয়েছে। These brave men and women have worked tirelessly to arrest approximately 1,500 criminal aliens and illegal aliens during Operation Patriot. ম্যাসাচুসেটস ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অপারেশন নামে চালানো এই অভিযানে এই অভিবাসীদের আটক করা হয়। আইসের অ্যাক্টিং ডিরেক্টর টড লায়ন্স ম্যাসাচুসেটসের এই অভিযানের তথ্য জানান। In the beginning of May, ICE and its federal and state partners launched the whole of government effort to remove dangerous criminal aliens from all over the Commonwealth. টড লায়ন্স জানান অভিবাসীদের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর অপরাধীদের শনাক্ত করে বিতরণের আওতায় নিয়ে আসার ফেডারেল সরকারের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন তারা। তিনি জানান বস্টন, স্প্রিংফিল্ড সহ বিভিন্ন শহরে থাকা এসব অপরাধীদের পর্যায়ক্রমে দেশ থেকে বের করে দেওয়া হবে। That hundreds of brave officers and agents risk their lives every day here in the Commonwealth to remove dangerous criminals from Boston, Worcester, Springfield, Lowell, Lawrence, Nantucket, Martha's Vineyard, and several other communities across the Commonwealth.
কলোরাডোর রবিবারের সন্ত্রাসী হামলা নিয়েও কথা বলেছেন আইসের অ্যাক্টিং ডিরেক্টর। তিনি জানান, অনাকাঙ্ক্ষিত এই হামলার ঘটনায় সমন্বিত তদন্ত চলছে। Still in the early stages that ICE was able to identify that he had overstayed his visa. While he did have a work authorization permit, it was expired. এদিকে দেশ জুড়ে ট্রাম্প প্রশাসনের চলমান অবৈধ অভিবাসী বিতরণ কর্মসূচির তীব্র সমালোচনা করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। ভয়ঙ্কর অপরাধীদের শনাক্ত করে অভিযান চালানোর কথা বলা হলেও নিরপরাধ অনেক অভিবাসীকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের বাজেট বিলেরও তীব্র বিরোধিতা করেছেন গভর্নর হোকুল। MSNBC-কে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের বাজেট বিল পাশ হলে দেশের অসংখ্য মানুষ তাদের স্বাস্থ্যসেবার অধিকার হারাবেন। কলোরাডোর বোল্ডার শহরে ইহুদিদের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজনের বিরুদ্ধে হেইট ক্রাইম এবং একাধিক হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। সোমবার কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ফিল উইজার এই তথ্য জানান। তিনি আরও জানান, 1 বছর ধরে প্রস্তুতি নিয়েছেন সন্দেহভাজন মোহাম্মদ সাবরি সলিমান। এদিকে এই হামলার জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উন্মুক্ত সীমান্ত নীতিকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন ডেভিড বলেছেন, এই ধরনের হামলাকারীদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে প্রেসিডেন্ট বদ্ধপরিকর। কলোরাডোর বোল্ডার শহরে ইহুদিদের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারী মোহাম্মদ সাবরি সলিমানের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মোলোটভ ককটেল ছোড়া এবং মেক শিফট ফ্লেম থ্রোয়ার ব্যবহার করে হামলার অভিযোগ গঠন করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে ABC নিউজ জানিয়েছে, গত 1 বছর ধরে ইহুদিদের সাপ্তাহিক ওই আয়োজনে হামলার পরিকল্পনা করছিলেন সলিমান। এতদিন তার মেয়ের গ্র্যাজুয়েশন সম্পন্ন হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। হামলার পরিকল্পনা বাস্তবায়ন করতে কলোরাডো স্প্রিংস থেকে গাড়ি চালিয়ে প্রায় 100 মাইল দূরের বোল্ডার শহরে যান তিনি। এদিকে এই হামলার জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মুক্ত সীমান্ত নীতিকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, আমেরিকায় এই ধরনের ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না। এমন পরিস্থিতি থেকে রক্ষা পেতে সীমান্ত সুরক্ষিত রাখা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট ট্রাম্পের কথার প্রতিধ্বনি করে বলেছেন, বাইডেন প্রশাসন সলিমানের মতো ব্যক্তিদের ট্যুরিস্ট ভিসা দিয়ে দেশে প্রবেশের সুযোগ দেয় তারা এমন ঘটনা ঘটানোর সুযোগ পেয়েছে। সন্দেহভাজন এই হামলাকারী সহ প্রত্যেক অপরাধীকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া যায়, প্রেসিডেন্ট ট্রাম্প তা নিশ্চিত করবেন বলেও জানান লেভিট। জুইশ কাউন্সিল ফর পাবলিক অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট এইমি স্পিটলনিক মনে করেন, ইসরায়েল সরকারের কর্মকাণ্ডের দায় অন্যায়ভাবে সব ইহুদিদের উপর চাপিয়ে এমন হামলা চালানো হচ্ছে। এদিকে এই হামলাটিকে পরিকল্পিত আখ্যা দিয়ে কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ফিল উইজার বলেছেন, সৌভাগ্যবশত এই হামলায় কেউ মারা যায়নি। তিনি মনে করেন, হামলাকারী সলিমান নিজের পরিকল্পনা বাস্তবায়নে পুরোপুরি সফল হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত। রবিবার ইহুদিদের যে পদযাত্রা লক্ষ্য করে হামলা চালানো হয় তার আয়োজনকারী প্রতিষ্ঠান রান ফর দেয়ার লাইফসের গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেটর শিরা ওয়াইস বলছেন, সারা বিশ্বে তাদের 230টি দল রয়েছে, তবে এই ধরনের হামলার শিকার হওয়ার ঘটনা এটিই প্রথম। নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইটের সংখ্যা আগামী সপ্তাহ থেকে বাড়ানোর পরিকল্পনা করছে FAA। সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান FAA-এর ভারপ্রাপ্ত অ্যাডমিনিস্ট্রেটর ক্রিস রাশেলু। তিনি বলেন, আগামী 9 জুনের মধ্যেই প্রতি ঘন্টায় নতুন রানওয়ে দিয়ে আসা যাওয়া করতে পারবে 34টি বিমান। ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি জানান, নিউ ইয়র্ক বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে আরও 22 জন কন্ট্রোলার নিয়োগ দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রানওয়ে সংস্কারের কাজের জন্য 7 দিন সময় নির্ধারণ করা হয়েছিল, তবে নির্ধারিত সময়ের 13 দিন হাতে রেখেই সম্পন্ন হয়েছে নির্মাণ কাজ। যাত্রীদের সেই সুসংবাদ দিতেই সোমবার সংবাদ সম্মেলন করা হয়। এ সময় ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি বলেন, দিনরাত 24 ঘন্টা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই নির্ধারিত সময়ের আগেই রানওয়েটি চালু করা সম্ভব হয়েছে। This is a 60-day project that actually is completed 13 days early. And we all couldn't be more grateful to the Port Authority, everyone who worked so hard. এছাড়াও নিউ ইয়র্ক বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে আরও 22 জন কন্ট্রোলার নিয়োগের কথা জানিয়েছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি। And so depending on where they're at in the training will depend on when they roll out of training and become certified controllers for this airspace.
গত মাসে নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রানওয়ে নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ফ্লাইট কমানোর নির্দেশ দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA। ফ্লাইট সংখ্যা কমিয়ে আগমন ও প্রস্থানের ক্ষেত্রে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 28টি ফ্লাইট নির্ধারণ করে সংস্থাটি। তবে নতুন রানওয়ে নির্মাণ করায় চলতি বছরের 25 অক্টোবর পর্যন্ত আগমন এবং প্রস্থানের হার বাড়ানোর পরিকল্পনা করছে FAA। সোমবার সংবাদ সম্মেলনে FAA এর ভারপ্রাপ্ত অ্যাডমিনিস্ট্রেটর ক্রিস রাশেলু বলেন, আগামী 9 জুনের মধ্যেই প্রতি ঘন্টায় এই রানওয়ে দিয়ে চলাচল করতে পারবে 34টি বিমান। So we're running a 28 arrival rate right now. Once we certify that extra runway with the new arrival instrument landing systems, আগামী গ্রীষ্মে যাত্রীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ এবং এয়ারলাইন্সগুলোর প্রতি আহ্বান জানান রাশেলু। A lot of that has to do with the collaboration that went into it with the airlines, with the Port Authority, in order to make sure that we're supporting a smooth and efficient. আইসের অভিযান নিয়ে সমালোচনাকারীরা সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ বর্ডারজার টম হোম্যানের। সোমবার ফক্স নিউজকে কথা জানান তিনি। সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদারের কথা জানালেন টম। এদিকে কলোরাডোর বোল্ডারে হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্পের বক্তব্য অসম্পূর্ণ বলে সমালোচনা করেছেন ইসরায়েলপন্থীরা। কলোরাডোর বোল্ডারে ইসরায়েলপন্থীদের মিছিলে প্যালেস্টাইন সমর্থকের হামলাকে ভীতিকর আখ্যা দিয়ে বর্ডারজার টম হোম্যান বলেন, বাইডেন প্রশাসনের কৃতকর্ম এখন সবার সামনেই উন্মোচিত হচ্ছে। এরই মধ্যে FBI কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলপন্থীদের মিছিলে হামলাকারী ব্যক্তি ইজিপ্ট বংশোদ্ভূত অবৈধ অভিবাসী। ওই হামলাকারীর মতো অসংখ্য অপরাধীদের দেশ থেকে বহিষ্কারে কাজ করলেও অনেকেই আইসের সমালোচনা করছেন বলে ক্ষোভ জানান বর্ডারজার। সীমান্ত খোলা রেখে বাইডেন প্রশাসন গত 4 বছরে দেশের নিরাপত্তাকে ধ্বংস করে দিয়েছেন দাবি করে হোমেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে 10 বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে যত সময়ই লাগুক, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আইসের অভিযান থামবে না বলেও মন্তব্য করেন তিনি। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ট্রাম্প প্রশাসন দেশকে ভয়ানক নিরাপত্তা ঝুঁকি থেকে রেহাই দিয়েছেন দাবি করে বর্ডারজার বলেন, বিদেশিদের অবৈধভাবে বসবাসের সুযোগ দিয়ে সন্ত্রাসী হামলার ঝুঁকি বাড়িয়েছে বাইডেন প্রশাসন। আগামী দিনগুলোতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। এদিকে বোল্ডারে হামলার পেছনে বাইডেন প্রশাসনের ব্যর্থ নীতিকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রেসিডেন্টের বক্তব্যকে অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর বলে সমালোচনা করেছেন ইসরায়েলপন্থীদের একাংশ। তাদের দাবি, ইহুদি বিদ্বেষকে আলোচনায় না এনে আইসের অভিযানকে সামনে এনেছেন ট্রাম্প। তেল আভিভ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো হেন মাজিক MSNBC-কে জানান, হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবারের সদস্যরা শুরু থেকেই যুদ্ধবন্ধের দাবি জানিয়ে আসছেন। গাজায় যুদ্ধবন্ধ চান এমন কেউ জিম্মিদের মুক্তির বিরোধিতা করতে পারেন না দাবি করে তিনি বলেন, কট্টর ইহুদি বিদ্বেষীরাই বোল্ডারে হামলা চালিয়েছে। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে তুর্কিতে ভ্লাদিমির পুতিন ও ভ্লাদিমির জেলেনস্কির সাথে আলোচনায় বসতে প্রস্তুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ক্ষেত্রে ওই দুই নেতাকে আগে আলোচনার টেবিলে বসতে হবে। এদিকে সেনেটর চাক শুমার অভিযোগ করেছেন, পুতিনের বিরুদ্ধে জেলেনস্কিকে ঠিকমতো সহায়তা করছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় ট্রাম্পের সাহস নিয়েও প্রশ্ন তোলেন তিনি। চলতি সপ্তাহেই চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে কথা বলবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিষয়ে করা এক প্রশ্নের উত্তরে তিনি জানান, এই যুদ্ধ বন্ধে আলোচনার জন্য তুর্কিতে পুতিন ও জেলেনস্কির সাথে বৈঠকে বসতে রাজি আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার মনে করেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যেভাবে দৃঢ়ভাবে সমর্থন করা দরকার, প্রেসিডেন্ট ট্রাম্প তেমনটা করছেন না। সোমবার সেনেট ফ্লোরে দেওয়া বক্তব্যে পুতিনকে মোকাবেলা করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সাহস নিয়ে প্রশ্ন তোলেন শুমার। এদিকে ইস্তানবুলে ইউক্রেন রাশিয়ার মধ্যকার 3য় দফার শান্তি আলোচনার সফলতা কামনা করে দ্রুত এই যুদ্ধ বন্ধে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। I do want to add that obviously we hope that the talks that concluded in Istanbul could lead to a full, immediate and unconditional ceasefire. ডুজারিক জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি টম ফ্লেচার পরিস্থিতির উন্নয়নে করণীয় বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সাথে আলোচনা করেছেন। সিকিউরিটি কাউন্সিলের অন্য সদস্য দেশগুলোর সাথে আলোচনার অংশ হিসেবেই এতে অংশ নেন ফ্লেচার। I know he met
With Foreign Minister Lavrov and others, it's part of his broader consultations with all member states, but especially the permanent members of the Security Councils. অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, সোমবারের আলোচনায় তারা 400 ইউক্রেনিয়ান শিশুর মুক্তির দাবি জানিয়েছিলেন। তবে রুশ প্রতিনিধি দল মাত্র 10 জনকে ফেরত দিতে সম্মত হয়েছে। আমরা ওদের কাছে প্রায় 400 শিশুর একটি তালিকা দিয়েছি। তারা এই ক্ষেত্রে কিছু করবে বলে অঙ্গীকার করেছে। তবে সর্বোচ্চ 10 জনকে ফেরত দিতে রাজি হয়েছে তারা। মানবাধিকারের বিষয়ে রাশিয়া আসলে কি ভাবে তা এখানেই স্পষ্ট হয়ে যায়। সোমবার বৈঠকের পর রুশ প্রতিনিধি দল জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে তারা তুর্কির কাছে একটি মেমো হস্তান্তর করেছে। কিভাবে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকর করা যায় এবং পূর্ণ মাত্রায় যুদ্ধবিরতি কার্যকরে কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলোর বিস্তারিত রয়েছে সেখানে। বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণা সহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফেডারেল রিজার্ভ চেয়ার জেরেমি পাওয়েল। তিনি জানান, দেশের অর্থনীতি এখন বড় ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে বলেই এটি নিয়ে গবেষণা করা জরুরি হয়ে পড়েছে। এদিকে বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই নিজের বাণিজ্য নীতির নেতিবাচক প্রভাব নিয়ে ভাবছেন না। ফেডারেল রিজার্ভ বোর্ডের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ডিভিশনের 75তম বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত অনুষ্ঠানে দেশের অর্থনীতির ঐতিহাসিক পট পরিবর্তন এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ফেডারেল রিজার্ভ চেয়ার জেরেমি পাওয়েল। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ফেডারেল রিজার্ভের ঐতিহাসিক ভূমিকার কারণে বর্তমান প্রেক্ষাপটেও কার্যকর ভূমিকা মানুষ প্রত্যাশা করে জানিয়ে তিনি বলেন, সেই প্রত্যাশা পূরণে কাজ করছেন তারা। অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পর্যালোচনা ও গবেষণার কাজ চলছে বলে জানান ফেডারেল রিজার্ভ চেয়ার। তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় আইএফ ডিভিশন অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর বিভিন্ন প্রকার অনিশ্চয়তার প্রভাব পরিমাপ এবং মূল্যায়ন করার জন্য নতুন পদ্ধতি নিয়ে কাজ করছে। ফেডারেল রিজার্ভের নতুন এই পদ্ধতির মধ্যে ভূ রাজনৈতিক ঝুঁকি, মুদ্রাস্ফীতি, বাণিজ্য নীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা নিরীক্ষণের জন্য নতুন সূচকও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান জেরেমি পাওয়েল। তবে ফেডারেল সরকার এবং ফেডারেল রিজার্ভের পদক্ষেপকে সঠিক বলে মনে করেন না জেপি মর্গান সিইও জেমি ডিমন। বন্ড মার্কেটে খুব দ্রুতই ধস নামবে বলে সতর্ক করেছেন তিনি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন ইউরেশিয়া গ্রুপ প্রেসিডেন্ট এন্ড ফাউন্ডার ইয়ান ব্রেমার। তিনি মনে করেন, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে নিজের পদক্ষেপের নেতিবাচক দিক নিয়ে বিশেষজ্ঞদের মতের তোয়াক্কা করছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ ইয়র্ক সিটিতে সরকারি চাকরির প্রার্থীদের সহায়তায় একটি কর্মশালার আয়োজন করেছে বেসরকারি সংগঠন NBCS। রবিবার কুইন্স লাইব্রেরির এই কর্মশালায় অংশ নেন বাংলাদেশ সহ বিভিন্ন কমিউনিটির চাকরি প্রার্থীরা। রেজুমে তৈরি, আবেদন প্রক্রিয়া, স্বল্প মূল্যে বাসা ভাড়া সহ খুঁটিনাটি আলোচনা করা হয় এখানে। নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের সেবা দেওয়ার জন্য প্রতি বছর হাজার হাজার চাকরি প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। চাকরি পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা থাকলেই যে কেউ পেতে পারেন কাঙ্ক্ষিত এই সোনার হরিণ। অথচ বাংলাদেশ কমিউনিটির মধ্যে চাকরি পাওয়ার বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য না থাকার কারণে বঞ্চিত হচ্ছেন অনেকেই। এ কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশি আমেরিকানদের অনেকেই বিভিন্ন অর্জন করছেন। তাই বাংলাদেশি কমিউনিটিকে সহায়তা করার জন্য 2003 সাল থেকে বেসরকারি সংগঠন নিউ ইয়র্ক সিটি বাংলাদেশ সিভিল সার্ভিস সোসাইটি NBCS এই কর্মশালার আয়োজন করে আসছে। আমরা চাই যে ডিগ্রি থাকুক না কেন, বাংলাদেশের হোক আর এখানকার হোক, কেউ যেন বসে না থাকে, কেউ যেন মানে ভালো জব, সবাই যেন ভালো জব পায়। এই জন্য আমাদের এটা সবাইকে হেল্প করা, বাংলাদেশ কমিউনিটিকে যেন তারা ভালো জব পায় এবং ভালো মতো লাইফ লিড করতে পারে আমেরিকার বুকে। আমাদের নিউ ইয়র্ক সিটি সিভিল সার্ভিস সোসাইটিতে ওরা সরকারি চাকরি করে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে, এবং তাদের এইগুলির ব্যাপারে বিশেষজ্ঞতা আছে। ওই তাদের এক্সপার্টিজের বেসিসে আমাদের কমিউনিটি লোকজনকে হেল্প করার জন্য আমরা এই সেমিনার আয়োজন করছি। চাকরি প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী আবেদনের প্রক্রিয়া, রেজুমে তৈরি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এই কর্মশালাতে। এছাড়া স্বল্প মূল্যে আয়ের সাথে সঙ্গতি রেখে সরকারি বাসা ভাড়া পাওয়া যায় সে বিষয়েও আলোচনা করা হয়েছে। অবশ্যই নিঃসন্দেহে এটা ভীষণ প্রয়োজনীয় একটা ব্যাপার। বিশেষ করে আমরা যারা নতুন আসছি, আমি তাদের কথা বলবো যে আমাদের জন্য জব সার্চিং এবং কোন জবটা সুইটেবল, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কীভাবে রিজিউমে করতে হয়, টোটাল ফুল প্যাকেজটাই ওনারা দেখায় দিচ্ছে।
সো এটা অনেক বেশি ফ্রুটফুল। আমার মনে হয় যে যারা আমরা জানি না, খুঁজতে হচ্ছে না, 10 জনের কাছে জিজ্ঞেস করতে হচ্ছে না, একটা জায়গাতে আসলে মানে একটা প্লেস আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই এখানে অনেক উপকার হচ্ছে, অনেক লাভ হচ্ছে, কারণ এখানে এসে সিটি জব, গভর্নমেন্ট জব এগুলো জানা যাচ্ছে। তারপরে বেনিফিট, হাউজিংয়ের বেনিফিট, কীভাবে গভর্নমেন্ট হাউজিং, এগুলো অবশ্যই অনেক উপকার হচ্ছে ওনাদের। সংগঠনটি প্রতি বছর বাংলাদেশ কমিউনিটিকে চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করার জন্য 3টি কর্মশালা ও সেমিনারের আয়োজন করে থাকে। আগামী সেপ্টেম্বর মাসে হবে পরবর্তী কর্মশালা। ম্যারিল্যান্ডে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিষিদ্ধে চ্যালেঞ্জ করা মামলার শুনানিতে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি সর্বোচ্চ আদালত। সোমবার মামলাটি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেন 3 রক্ষণশীল বিচারপতি স্যামুয়েল এলিটো, ক্ল্যারেন্স থমাস এবং নীল গরসেজ। ফলে 2013 সালের নিম্ন আদালতের রায়টি সাময়িকভাবে বহাল রইল, যাতে AR-15 এবং AK-17 এর মতো আগ্নেয়াস্ত্র রাখা সংবিধানের 2য় সংশোধনীর আওতায় পড়ে না বলে পর্যবেক্ষণ দেওয়া হয়। 2012 সালে কানেটিকাটের নিউটাউনে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে নির্বিচার গুলিবর্ষণে 26 জন নিহত হয়, যাদের মাঝে 20 জনই শিশু। এর পরিপ্রেক্ষিতে 2013 সালে ম্যারিল্যান্ড ছাড়াও 8টি স্টেট এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া সেমাই অটোমেটিক অস্ত্রে নিষেধাজ্ঞা আরোপ করে। সংবিধানের 2য় সংশোধনীর দোহাই দিয়ে সেই আদেশ উল্টে দিতে একদল আগ্নেয়াস্ত্র কিনতে আগ্রহী মানুষ, নিবন্ধিত গান ডিলার ছাড়াও কয়েকটি সংগঠন 2020 সালে ওই আইন চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যায়। ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট এবং ইউএস কোর্ট অফ অ্যাপিলস ফর দ্য 4th সার্কিট স্টেট আইনটি বহাল রাখে। সংক্ষুব্ধরা এরপর দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়, আর তাতে ম্যারিল্যান্ডে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিষিদ্ধে চ্যালেঞ্জ করা মামলার শুনানি করতে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি সর্বোচ্চ আদালত। সোমবার মামলাটি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেন 3 রক্ষণশীল বিচারপতি স্যামুয়েল এলিটো, ক্ল্যারেন্স থমাস এবং নীল গরসেজ। ফলে 2013 সালের নিম্ন আদালতের রায়টি সাময়িকভাবে বহাল রইল, যাতে AR-15 এবং AK-17 এর মতো আগ্নেয়াস্ত্র রাখা সংবিধানের 2য় সংশোধনীর আওতায় পড়ে না বলে পর্যবেক্ষণ দেওয়া হয়। আরেক রক্ষণশীল বিচারপতি ব্র্যাড ক্যাভানো আলাদাভাবে জানিয়েছেন তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। ফলে আগামীতে এক্ষেত্রে পরিবর্তন দেখা যেতে পারে। ওদিকে আগামী কয়েকদিনের মধ্যে আরো কিছু মামলার নিষ্পত্তি হতে পারে সুপ্রিম কোর্টে। জন্মসূত্রে নাগরিকত্ব, ট্রান্সজেন্ডার রাইটস এবং সংবিধানের 1ম সংশোধনী নিয়ে কিছু বিষয়ে অস্পষ্টতা দূরে সিদ্ধান্ত দিতে পারে দেশের সর্বোচ্চ আদালত। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বাজেট ঘাটতি মোকাবেলায় মেডিকেইডের মতো ফেডারেল সহায়তায় বড় ধরনের কাটছাঁটের কোনো বিকল্প দেখছেন না সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান কেভিন ব্রেডি। সোমবার সিবিএস নিউজকে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত মোটা অঙ্কের কর ছাড় কর্মসংস্থান বাড়াতে সাহায্য করবে। এদিকে মিনেসোটার সাবেক কংগ্রেসম্যান ডিন ফিলিপস বলেন, নির্বাচনে অংশগ্রহণে বাইডেনের যোগ্যতার প্রশ্ন অগ্রাহ্য করে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই পক্ষেরই কড়া সমালোচনার মাঝে গত মাসে কোনো রকমে হাউজের অনুমোদন পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। মেডিকেইড ও স্ন্যাপের মতো ফেডারেল সহায়তায় ব্যাপক কাটছাঁটের পাশাপাশি $4.5 ট্রিলিয়ন কর ছাড়ের প্রস্তাব আছে এই বিলে। এই সপ্তাহে তা চূড়ান্ত অনুমোদনের জন্য সেনেটে যাবে। হাউস বিগ বিউটিফুল বিল নিয়ে টালবাহানা করলেও সেনেট তাতে সামান্য সংশোধন করে চূড়ান্ত অনুমোদন দিয়ে দেবে বলেই মনে করেন হাউস ওয়েজ অ্যান্ড মিনস কমিটির সাবেক চেয়ার কেভিন ব্রেডি। রন জনসন, র্যান্ড পল এবং জশ হাউলির মতো রিপাবলিকান নেতারা যদিও এই বাজেট বিলের বিরুদ্ধে এখন অবস্থান নিয়েছে, কর বৃদ্ধির আশঙ্কা ঠেকাতে তারা শেষ পর্যন্ত মত পাল্টাবেন বলেই মনে করেন ব্রেডি। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাজেট ঘাটতির চ্যালেঞ্জ মোকাবেলায় মেডিকেইডের মতো ফেডারেল সহায়তায় ব্যাপক কাটছাঁটের কোনো বিকল্প দেখছেন না টেক্সাসের এই সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান। এদিকে মিনেসোটার সাবেক কংগ্রেসম্যান ডিন ফিলিপস বলেন, নির্বাচনে অংশগ্রহণে বাইডেনের যোগ্যতার প্রশ্ন অগ্রাহ্য করে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে ডেমোক্র্যাটরা। 28 মে নিউ ইয়র্কের ডেমোক্রেটিক সেনেটর জেরি ন্যাডলারের অফিসে অভিযান চালায় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। হেনস্থা করে হাতকড়া পরানো হয় একজন নারী কর্মকর্তাকে।
কড়া প্রতিবাদ জানিয়ে এ ঘটনার কংগ্রেশনাল তদন্ত দাবি করেছেন ন্যাডলার। ন্যাশনাল সিকিউরিটি ডিভিশনের সাবেক প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মেরি ম্যাকর্ড অভিযোগ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে এফবিআইকে ব্যবহার করছেন সংস্থাটির ডিরেক্টর ক্যাশ প্যাটেল। গাজায় নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করছে ইসরায়েল। অবশেষে একথা স্বীকারও করলেন স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার। এরপর অবশ্য তেল আবিবকে গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত করতে চাননি বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা। সোমবার স্কাই নিউজের ট্রাম্প 100 ব্রডকাস্টে দেয়া সাক্ষাৎকারে বাইডেন সরকারের নানা অভ্যন্তরীণ কোন্দল, মতবিরোধ ও টানাপোড়েনের কথা তুলে ধরেন তিনি। এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, গাজায় প্যালেস্টিনিয়ান যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অন্যদিকে গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণের জন্য অপেক্ষমানদের উপর ইসরায়েলি হামলায় 27 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে। স্কাই নিউজের এক পডকাস্টে যুক্ত হন বাইডেন প্রশাসনের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। ট্রাম্প 100 শীর্ষক অনুষ্ঠানটির আন্তর্জাতিক প্রসঙ্গে বাইডেন সরকারের আমলে আমেরিকার অবস্থান তুলে ধরেন তিনি। আলোচনার এক পর্যায়ে গাজায় সংঘটিত ইসরায়েলি গণহত্যার বিষয়ে ম্যাথিউ মিলারের অভিমত জানতে চান উপস্থাপক। উত্তরে সন্দেহাতীতভাবে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়টি স্বীকার করেন ম্যাথিউ মিলার। অবশ্য 54,000-এরও বেশি প্যালেস্টিনিয়ানকে হত্যার পর তেল আবিবকে গণহত্যাকারী মানতে নারাজ তিনি। তবে দায়িত্বে থাকাকালীন কেন বিষয়টি নিয়ে কথা বলেননি মিলারকে এমন প্রশ্ন করেন উপস্থাপক। জবাবে মিলার জানান, কোনো ব্যক্তি যখন সরকারি দায়িত্বে থাকেন তখন ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারেন না। আমেরিকার সরকারের সিদ্ধান্ত তুলে ধরাই তার কাজ। মিলার বলেন, তখন বাইডেন সরকার ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি, আজও নয়। গাজা বিষয়ে বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণ কোন্দল নিয়েও কথা বলেন সাবেক এই কর্মকর্তা। তিনি জানান, ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বিষয়ে সাবেক প্রশাসনের মধ্যে ব্যাপক মতবিরোধ তৈরি হয়েছিল। এদিকে গাজা নামক মৃত্যুপুরীতে এখন বেঁচে থাকাই যেন দায়। সেখানে দুমুঠো খেয়ে পাকা ছাদের নিচে থাকা এক ধরনের বিলাসিতা। বসতবাড়ি ধ্বংস হতে হতে উপত্যকাটি এখন পরিণত হয়েছে তাঁবুর শহরে। ধ্বংসস্তূপের উপর গড়ে ওঠা এই অস্থায়ী আশ্রয়ে কোনো মতে দিন কাটাচ্ছে গাজার নিরীহ মানুষ। নোংরা ধুলোবালি, যানবাহনের শব্দ আর যে কোনো সময় ইসরায়েলি হামলার ঝুঁকির মধ্যেই জীবন কাটাতে বাধ্য হচ্ছে পুরো গাজাবাসী। অন্যদিকে মঙ্গলবার এক বিবৃতিতে আইডিএফ স্বীকার করেছে, সোমবার গাজার উত্তরাঞ্চলে হামাস যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে তাদের 3 সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। অবৈধ অভিবাসী বিতাড়নে চলমান আইসির অভিযানের বিরুদ্ধে সোমবার দেশের বিভিন্ন শহরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ম্যাসাচুসেটসের ডেমোক্রেটিক সেনেটর এড মার্কি বলেছেন, জননিরাপত্তা নিশ্চিতে এই অভিযান চালানোর যে দাবি করা হচ্ছে তা সঠিক নয়। চলমান অভিযানকে বর্বর এবং অযৌক্তিক অভিহিত করে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন তিনি। দেশের বিভিন্ন স্টেটে চলছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের জোরালো অভিযান। অবৈধ অভিবাসী বিতাড়নে নেওয়া ফেডারেল সরকারের এজেন্ডা বাস্তবায়নেই বিভিন্ন স্টেটে এই অভিযান আরো কঠোর করেছে আইস। গত 1 মাসে ম্যাসাচুসেটসে আইসের অভিযানে আটক করা হয়েছে 1,500 অভিবাসীকে। তবে দেশের বিভিন্ন স্থানে আইসের এই অভিযানের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন অভিবাসীরা। বিক্ষোভকারীরা বলছেন, উপযুক্ত নথিপত্র থাকলেও সেটি দেখানোর কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। আইস কর্মকর্তারা চলমান অভিযানে বর্বরতার সীমা লঙ্ঘন করেছে বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসী বিতরণ কর্মসূচির সমালোচনা করে ম্যাসাচুসেটসের ডেমোক্রেটিক সেনেটর এড মার্কি বলেন, জননিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার যে অজুহাত দেখানো হচ্ছে সেটি বাস্তবে সঠিক নয়। ক্যালিফোর্নিয়ার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তারের পর থেকে রেস্টুরেন্টটি বন্ধ রাখা হয়েছে। আইসের অভিযানের আতঙ্কে কর্মক্ষেত্রে যেতে পারছেন না অনেক বৈধ অভিবাসীও। আইসের অভিযানের বিরোধিতা করে স্যান ডিয়েগোর ডেমোক্রেটিক মেয়র টড গ্লোরিয়া বলেছেন, যে উপায়ে এসব অভিযান চালানো হচ্ছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।